ক্লাস 12 দর্শন লিখবো আজকে, ফিলোসফি। যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে যুক্তি। যুক্তি হচ্ছে আর্গুমেন্ট। এখানে টোটাল 4 নম্বর আছে, আমি লিখে দিলাম। মানে এমসিকিউ প্লাস এসিকিউ 4 নম্বর। তো দেখো, শুরু করে এখানে আমরা যে আর্গুমেন্ট অর্থাৎ যুক্তি, তাহলে যুক্তি কাকে বলে সেটা জেনে নেওয়া যাক আগে। ভাষায় প্রকাশিত অনুমান হচ্ছে যুক্তি। ভাষায় প্রকাশিত অনুমান হলো যুক্তি বা আর্গুমেন্ট। ইংরেজিতে আর্গুমেন্ট হলো। তাহলে ভাষায় প্রকাশিত অনুমান যুক্তি। তাহলে ভাষায় যুক্তি জানতে গিয়ে আমাদেরকে কি জানতে হলো? অনুমান জানতে হলো। তাহলে এখন অনুমান কাকে বলে সেটা জেনে নেব। অনুমান হচ্ছে জ্ঞাত কোনো পদার্থ থেকে অজ্ঞাত কোনো পদার্থের জ্ঞান লাভের প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান বা ইনফারেন্স বলে। তাহলে আমি আবারও বলছি যে যুক্তি যখন আমরা পড়বো, এখানে 4 নম্বর আছে এমসিকিউ এসিকিউ মিলে। তো যুক্তিকে ইংরেজিতে বলা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে যুক্তি কাকে বলে? যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান। তাহলে ভাষায় প্রকাশিত অনুমান যদি যুক্তি হয়, তাহলে দ্বিতীয় প্রশ্নটা ঠিক এরকম হয় যে অনুমান কাকে বলে। তাহলে আমরা যুক্তি জানতে গিয়ে অনুমানের কথা জানলাম। এখন অনুমানকে আমরা জেনে নেব। তাহলে অনুমান হচ্ছে গিয়ে কি, জ্ঞাত কোনো পদার্থ থেকে অজ্ঞাত কোনো পদার্থের জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেইটা হচ্ছে অনুমান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আবার একটা প্রশ্ন হয়ে গেল যে জ্ঞাত পদার্থ কি আর অজ্ঞাত পদার্থই বা কি? অজ্ঞাত পদার্থ। তাহলে জ্ঞাত পদার্থের অর্থ জানা প্রয়োজন আছে। জ্ঞাত পদার্থ হচ্ছে যে জানা বিষয়। আর অজ্ঞাত পদার্থ হচ্ছে অজানা বিষয়। অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয়ে পাড়ি দেওয়ার যে প্রক্রিয়া, সেইটা হচ্ছে অনুমান। তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে ক্লাস 12 এটা ওল্ড সিলেবাস, অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য এই সিলেবাস লাগু থাকছে। তারপরে 2025-26 সেশনে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তো আমি ওল্ড সিলেবাসের জন্য ভিডিওটা তৈরি করছি। তো প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে যুক্তি। এখানে 4 নম্বর আছে এমসিকিউ এসিকিউ মিলে। তো যুক্তি কাকে বলে সেটা জেনে নেব। ভাষায় প্রকাশিত অনুমান হচ্ছে যুক্তি। যখন আমরা যুক্তি জেনে গেলাম, তখন অনুমান চলে এলো। এখন অর্থাৎ যুক্তির সংজ্ঞা দিতে গিয়ে অনুমানকে আমরা পাচ্ছি। তাহলে দ্বিতীয় প্রশ্ন ঠিক এরকম হওয়া উচিত যে অনুমান কাকে বলে। এগুলো জানার বিষয়, অবশ্যই এগুলো জানতে হবে। তাহলে অনুমান কি? অনুমানটা হচ্ছে যে জ্ঞাত কোনো পদার্থ থেকে অজ্ঞাত কোনো পদার্থের যে জ্ঞান লাভের প্রক্রিয়া, সেইটা হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে একটা পদ্ধতি জ্ঞান লাভের জন্য। তৃতীয় প্রশ্ন যদি আমরা করি, তাহলে জ্ঞাত পদার্থটা কি? তাহলে প্রথমে যুক্তি জানতে গিয়ে আমরা অনুমানকে টেনেছি। তাহলে অনুমান যখন জানতে যাচ্ছি, তখন আমাদেরকে জ্ঞাত পদার্থ এবং অজ্ঞাত পদার্থ এই বিষয় দুটো চলে আসছে। তাহলে জ্ঞাত পদার্থ হচ্ছে জানা বিষয়, আর অজ্ঞাত হচ্ছে অজানা বিষয়। তাহলে জানা বিষয় থেকে অজানা কোনো বিষয় পাড়ি দেওয়ার যে প্রক্রিয়া, সেইটা হচ্ছে অনুমান। এই হচ্ছে গিয়ে অনুমান। ইন্ডাকটিভ আর্গুমেন্ট। তাহলে যুক্তিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা অবরোহ যুক্তি, একটা আরোহ যুক্তি। এছাড়াও একটা যুক্তি আছে, সেটা হচ্ছে সাদৃশ্য যুক্তি বা উপমা যুক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে অবরোহ যুক্তি তো আমরা জেনে গেলাম, আরোহ যুক্তি জেনে গেলাম, অর্থাৎ যুক্তির যে দুটো ভাগ সেটা আমরা জেনেছি। এখন আমরা কি জানবো যে অবরোহ যুক্তি কাকে বলে, অ্যাকচুয়ালি অবরোহ যুক্তি কাকে বলে এবং অবরোহ যুক্তির উদাহরণ। বিষয়টা আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। অবরোহ যুক্তি একটু এই কানে দিয়ে হয়ে আছে তো। এবার দেখো আমরা লিখবো কি, অবরোহ যুক্তি কাকে বলে। তাহলে যুক্তি দুই প্রকার আমরা জেনে গেলাম, একটা হচ্ছে অবরোহ যুক্তি, একটা আরোহ যুক্তি।
এখন আমরা জানবো অবরোহ যুক্তি কাকে বলে। তাহলে যে যুক্তিতে এক বা একাধিক যে যুক্তির আমরা লিখব যে যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। যে যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তি বাক্যকে অতিক্রম করে না তাকে অবরোহ যুক্তি বলে। তাহলে যে যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তি বাক্যকে অতিক্রম করে না তাকে বলা হয় অবরোহ যুক্তি। তাহলে অবরোহ যুক্তির ডেফিনেশনটা খুবই সোজাভাবে আমি বলার চেষ্টা করেছি তোমাদের, যে যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক, অবরোহ যুক্তিটা একটা যুক্তি, তাহলে যে যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে আর কি হবে, সিদ্ধান্ত কখনোই যুক্তি বাক্যকে বা আশ্রয় বাক্যকে অতিক্রম করবে না। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার উদাহরণ আমরা দিব। উদাহরণ যদি আমরা দেই তাহলে আমি লিখলাম যে সকল মানুষ হয় মরণশীল। একদম সোজা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এটা খুব সাধারণ একটা উদাহরণ যার জন্য আমি তুলে ধরার চেষ্টা করেছি যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। তাহলে এইখানে এটা হচ্ছে আশ্রয় বাক্য আর এটা হচ্ছে আশ্রয় বাক্য আর এটা হচ্ছে সিদ্ধান্ত। এখানে সিদ্ধান্ত চিহ্ন আমি দিয়েছি। তাহলে আমি বলেছি যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হবে। তাহলে আমি এখানে যে যুক্তির উদাহরণটা আমি দিয়েছি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক আশ্রয় বাক্য রয়েছে। এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য। এ প্রসঙ্গে বলে রাখি যে যুক্তির আশ্রয় বাক্য একটি হতে পারে বা একাধিকও হতে পারে। এইখানে যে আশ্রয় বাক্য এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। এই প্রধান আশ্রয় বাক্যের আবার নাম আছে, অপ্রধান আশ্রয় বাক্যের আবার নাম আছে। আমি চেষ্টা করব সেটা নিরপেক্ষ ন্যায় মানে যখন আমি আলোচনা করব সেইখানে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আবারও বলছি যে অবরোহ যুক্তি কাকে বলে, যে যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্যকে অতিক্রম করবে না। এই জায়গাটা মনে রাখতে হবে, এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হবে আর কখনোই সিদ্ধান্ত যুক্তি বাক্যকে বা আশ্রয় বাক্যকে অতিক্রম করবে না, অন্যতম বৈশিষ্ট্য এটা। তাহলে এটা একটা হচ্ছে আমরা দুটো আশ্রয় বাক্যের সাহায্যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এখানে দুটি আশ্রয় বাক্য, সকল মানুষ হয় মরণশীল এটি একটা আশ্রয় বাক্য আর কি রাম হয় মরণশীল রাম হয় মানুষ এটি একটি আশ্রয় বাক্য। তাহলে দুইটা আশ্রয় বাক্যের উপর আমি সিদ্ধান্ত নিলাম, অতএব রাম হয় মরণশীল এরকম একটা কিছু। এবার আমি একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত টানার চেষ্টা করব। একটা বাক্য থেকে টানি তাহলে কি হবে, আমি লিখলাম যে সকল মানুষ হয় কবি। এখানে আমরা লিখলাম একটা, অতএব দিয়ে আমরা লিখব যে কোনো মানুষ নয় অকবি। এই একটা আশ্রয় বাক্য যে সকল মানুষ হয় কবি আর কোনো মানুষ নয় অকবি, এটা আমি লিখলাম। এটা আমার অ্যাকচুয়ালি যদি আমরা লক্ষ্য করি পরবর্তী স্টেপে যখন যাব আমি,
তখন এটা দেখাবো অবশ্যই এটা এ বচন আর এটা হচ্ছে ই বচন। অ্যাকচুয়ালি এটা আমি বিবর্তন করেছি। তো বিবর্তনটা কিভাবে আসছে বা এই আবর্তনও করা যায়, একটা আশ্রয় বাক্যের সাহায্যে আমরা আবর্তনও করতে পারি। আমি বিবর্তনের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। আমি জাস্ট এইটুকু বোঝাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে যুক্তি যে চ্যাপ্টার, যুক্তির যে প্রকারভেদ, অবরোহ যুক্তি এবং সেই অবরোহ যুক্তির সংজ্ঞাতে আমরা কি পেয়েছি, এক কিংবা একাধিক আশ্রয় বাক্য। একাধিক আশ্রয় বাক্য, এই যে এখানে আমি দেখিয়েছি যে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে। আবার কি হচ্ছে, একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে। এইখানে হচ্ছে একটি আশ্রয় বাক্য যে সকল মানুষ হয় কবি। আমি এটাও করতে পারি যে কোনো কোনো মানুষ, এই কোনো কোনো কবি হয় মানুষ, ওটাও আমি করতে পারি। যদি এটা আমি মুছেও দিই তর্কের খাতিরে, যদি এটা আমি মুছেও দিই তাও আমি এটা লিখতে পারি যে কোনো কোনো, মানে অ্যাকচুয়ালি আবর্তন যদি আমি করি, কোনো কোনো কবি হয় মানুষ। অ্যাকচুয়ালি এটা আমি আবর্তন করলাম, আগেরটা বিবর্তন করেছিলাম, এটা আবর্তন করলাম। অসুবিধার কিছু নয়, আমি এ থেকে আই করতে পারি। আমার মূল উদ্দেশ্য কি, একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত একটা, আর এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত একটা। এই হচ্ছে বিষয়। এবার আমরা চলে যাব পরের যুক্তিতে। পরের যুক্তিতে যাই, তাহলে আমরা শুধু এইটুকু মুছে দিব, আগেরটা থেকে আমরা পরেরটা টেনে নেব। আরোহ যুক্তি লিখলাম আমি এখানে, আরোহ যুক্তি। তাহলে অবরোহ যুক্তিতে, অবরোহ যুক্তির সংজ্ঞাটা যদি আমরা জানি তাহলে অটোমেটিক আমরা ওই আরোহ যুক্তির সংজ্ঞাটা মনে রাখতে পারবো। কিরকম দেখো, যে যুক্তির ক্ষেত্রে এক কিংবা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য, শব্দটা মুছে দেব, সিদ্ধান্তটি নিঃসৃত হয়, শুধু নিঃসৃত হয়, আমি লিখে দিলাম এইটুকু। অর্থাৎ আরোহ যুক্তির সংজ্ঞাটা এরকম, যে যুক্তির ক্ষেত্রে এক কিংবা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত সর্বদাই, এখানে লিখতে হবে, এই হচ্ছে সর্বদাই, সর্বদাই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, এখানে শুধু লিখে দেবো যায়, তাকে আরোহ যুক্তি বলে, আরোহ যুক্তি বলে। তাহলে আমি একবার বলে দিচ্ছি, যে যুক্তির ক্ষেত্রে এক কিংবা একাধিক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, অনিবার্য শব্দটা আমরা দিব না, যে যুক্তির ক্ষেত্রে এক কিংবা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়, শুধুমাত্র নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত সর্বদাই যুক্তি বাক্যকে অতিক্রম করে যায়, তাকে বলা হয় আরোহ যুক্তি। এবার আরোহ যুক্তির আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে। কিরকম, যে এখানে আশ্রয় বাক্য সবসময়, আশ্রয় বাক্যকে সবসময় সিদ্ধান্ত অতিক্রম করে যাবে। যেমন যদি আমি বলি এরকম, যে আমি যতগুলো কাক দেখেছি সবই কালো, অতএব যাবতীয় কাকই হলো কালো। বা আমি এরকম বলতে পারি যে আমি যতগুলো শিক্ষার্থীর সংস্পর্শে এসেছি তারা সবাই কৃপণ, সুতরাং শিক্ষার্থী মাত্রই কৃপণ। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার যে আশ্রয় বাক্য থাকবে, যদি আমি এরকম ধরি যে আমি যতগুলো শিক্ষার্থীর সংস্পর্শে এসেছি, এটা যদি আমার আশ্রয় বাক্য হয় এবং তারপর আমি যখন সিদ্ধান্ত টানছি তারা কৃপণ, এবং তারপর আমি বলে দিচ্ছি যে আমি আবারও বলছি, রিপিট করছি আমি কথাটা, যে আমি যতগুলো শিক্ষার্থীর সংস্পর্শে এসেছি তারা সবাই কৃপণ, সুতরাং, সুতরাং এর পর বাক্য সিদ্ধান্ত, সুতরাং শিক্ষার্থী মাত্রই কৃপণ, এই যে কথাটা আমি বলছি সিদ্ধান্ত, সেটা কিন্তু আশ্রয় বাক্যকে অতিক্রম করে যাচ্ছে। আমি কতজন শিক্ষার্থীর সংস্পর্শে এসেছি যে আমি বলছি যে সবাই কৃপণ? আমি তো পৃথিবীর যাবতীয় শিক্ষার্থীর সংস্পর্শে আসতে পারিনি, কাজে আমি বলতে পারি না যে শিক্ষার্থী মাত্রই কৃপণ। বা আমি যদি এরকম বলি যে আমি যতগুলো কাক দেখেছি সবগুলোই হচ্ছে কালো, কাজেই পৃথিবীর যাবতীয় কাক হলো কালো, এটাও কখনো সম্ভব নয়। কারণ আমি পৃথিবীতে কতগুলো কাক দেখেছি, 1000, 2000, 1 কোটি, যাই হোক না কেন, কিন্তু পৃথিবীর যাবতীয় কাক তো দেখিনি, কাজেই আমি কখনোই এরকম সিদ্ধান্ত নিতে পারি না যে সব কাকই কালো। অর্থাৎ আশ্রয় বাক্য যা বলছে, সেই আশ্রয় বাক্য যেটা বলছে তাকে অতিক্রম করে চলে যাচ্ছে সবসময়, যে আমি যতগুলো কাক দেখেছি সবই কালো, সুতরাং যাবতীয় কাক কালো। এই যে সুতরাং যাবতীয় কাক কালো যখন বলছি, এই যে বাক্যটা বা এই বচনটা, সেই বচনটা আমার যে আগের যে বচন, সেই বচনটাকে কি করছে, অতিক্রম করে যাচ্ছে, বা আগের বাক্যটিকে অতিক্রম করে যাচ্ছে। আরোহ যুক্তির ক্ষেত্রে সবসময় কি হবে, যে সিদ্ধান্তটি তো অবশ্যই আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হচ্ছে, ভালো কথা, কিন্তু সেই সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য অতিক্রম করবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।